This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাকিম হুকুম দিয়েছিলেন, তামিল হচ্ছিল না। টিভি 9 বাংলা খবর করার পরেই হুকুম আর হাকিম দুই নড়ে গেল। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পণ্যের ব্যবহার বন্ধ হয়ে গেল। কর্ণাটকের 4 প্রসূতি এবং আমাদের রাজ্যে মেদিনীপুর মেডিকেল কলেজের মামনি রুই দাস প্রাণ দেওয়ার পরেই সন্দেহজনক সংস্থার পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু তারপরেও সরকারি ঠোঁট আর কাপের মাঝখানে ফাঁকটা থেকেই গিয়েছিল। শনিবার সকালে রাজ্যের অধিকাংশ হাসপাতালেই ওই সংস্থার স্যালাইনের ব্যবহার জারি ছিল। ভিডিও আসছিল। টিভি 9 বাংলার নাছোড় মনোভাব দেখিয়ে সেটি টানা দেখানোর পরেই পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। মামনিকে মামনি বলে ডাকতে পারবে না তার দুই সন্তান। মাকে ফটোতে দেখেই বড় হবে তারা, তাকে ফিরিয়ে আনতে আমরা পারবো না। কিন্তু আর একটা মামনি যাতে না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা তো করতে পারে। স্বাস্থ্য দপ্তর কি সচেষ্ট? স্বাস্থ্য ব্যবস্থা কি সিরিয়াস? মামনির মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনকেই সন্দেহ করছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরে পাঠানো রিপোর্টে তার স্পষ্ট উল্লেখ রয়েছে, কিন্তু সেই স্যালাইন ব্যবহার হচ্ছিল কি করে? কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পর ডিসেম্বরেই ওই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি দাসের মৃত্যুর পর হাসপাতালগুলিকে আবার নির্দেশ দেওয়া হয় ল্যাব রিপোর্ট হাতে আসা না পর্যন্ত যাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্য ব্যবহার না করা হয়। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা। ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কিন্তু হুকুম আর হাকিম দুটোই নড়েনি। স্বাস্থ্য দপ্তরের ভগ্ন স্বাস্থ্যের ছবি এসেছে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে। জেলাগুলি তো বটেই, কলকাতার নামজাদা হাসপাতালেও দেখা গেছে রমরমিয়ে চলছে বাতিল সংস্থার স্যালাইন। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সেন্টার ফর এক্সেলেন্স, সেই এসএসকেএম এর প্রসূতি বিভাগের ছবি এটা। স্যালাইনের বোতলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ছাপ মারা, যার ব্যবহার নাকি 24 ঘন্টা আগেই বন্ধ করা হয়েছে। আরজিকর হাসপাতালের ট্রমা সেন্টার, সেখানেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। এটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। যে ওষুধ অনেক দিন আগে কোনো একটি প্রদেশ থেকে আমরা সবাই জানতে পেরেছিলাম, এমন নয় যে সব কান্নার ভাষায় ছিল, তারপরেও সেই ওষুধ ব্যবহার হয় কেন? ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। হাসপাতালে এই দুষ্টচক্র আছে সাপ্লাইয়ে, কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নিষিদ্ধ কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন চলবে? সিপিএম এর জমানায় ভুল চিকিৎসা, মেডিকেল কিট কেলেঙ্কারি, এগুলো মানে সিপিএম যেন ভুলে না যায়। আমি অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি আমাদের রাজ্যে যে এত দপ্তর, তার যে দপ্তরগুলো জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত, এক গাদা দপ্তর তার হাতে। ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছে না তারাই ভুল করছে, অন্যায়গুলো করছে। মুখ্যমন্ত্রী জানতে পেরেছে তখন তিনি তার অ্যাকশন নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ক্রেডেন্সিয়াল কোথায় যাচ্ছে তিনি ভাবছেন না, কারণ এখন তিনি দেমাগে আছেন, তিনি জিতে যাচ্ছেন বলে। যেদিন পাবলিক ধোলাই দেবে সেদিন বুঝতে পারবে। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্যরত। যদি কারুর কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে তো নির্দিষ্টভাবে জানাবেন। এখন কেউ যদি, আমি যারে দেখতে নারী তার চলন বাঁকা, আমি যার বিরোধী তার সম্পর্কে আমি মুখে যা ইচ্ছা বলে যাবো, এটা কি করে হতে পারে? এই ধরনের ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে হাওয়ায় ভাসিয়ে কালিমা লিপ্ত করার কোনো যৌক্তিকতা নেই।
TV9 বাংলার কাছে খবর পেয়ে হাসপাতালগুলিতে ফের নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 11 জানুয়ারি দুপুর 2:07 জরুরি মেসেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কয়েকটি তরলের ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। সেগুলি হলো রিঞ্জার ল্যাকটেট 500 ml, রিঞ্জার সলিউশন 500 ml, ডেক্সট্রোজ 10% 500 ml, ম্যাগনিটোল ইনফিউশন 100 ml, প্যারাসিটামল ইনফিউশন 100 ml, অফ্লক্সাসিন 100 ml, লেভোফ্লক্সাসিন 100 ml, 1/2 DNS 500 ml, নর্মাল স্যালাইন 3 লিটার। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি করেছি, জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইড গুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে ওই যে কোম্পানির ফ্লুইডের অসুবিধা দেখা যাচ্ছে তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আরও চমকিত তথ্য, শুধুমাত্র স্যালাইন নয়, শিশুদের জন্য যে স্যালাইন সেটাও এই সংস্থা সরবরাহ করে, এমনকি প্যারাসিটামল পর্যন্ত এই সংস্থার বরাত পেয়েছিল রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। বিকেলের দিকে আরজিকর হাসপাতালে বিতর্কিত স্যালাইনের ব্যবহার বন্ধ হয়েছে। স্যালাইনের প্যাকেট সরিয়ে নেওয়ার ভিডিও পৌঁছেছে TV9 বাংলার কাছে। যেখানে এত স্পর্শকাতর ওষুধ একটি সংস্থা সরবরাহ করছে, সেই সংস্থার ক্রেডেনশিয়াল কেন স্বাস্থ্য ভবন একেবারে কষ্টি পাথরে যাচাই করে নিল না? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মেদিনীপুর। নিম্নমানের স্যালাইনের জেরে মৃত্যু প্রসূতির, তার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে তুলকালাম মেদিনীপুর মেডিকেল কলেজে। স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল পৌঁছতেই তুমুল বিক্ষোভ SFI, DYFI এবং কংগ্রেসের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যু ঘিরে এভাবেই সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ধাক্কাধাক্কির ছবি, পুলিশের সঙ্গে আরো একবার ধাক্কাধাক্কির ছবি। মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন বামের, তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, রীতিমতো তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। প্রসূতি মৃত্যুর প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ দেখান SFI, DYFI এর সদস্য সমর্থকরা। মেডিকেল সুপারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামে কংগ্রেসও। মেডিকেল কলেজের সুপারকে গ্রেফতার করতে হবে। বাংলার যে হাল, সেখানে দাঁড়িয়ে একজন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি এমন স্বাস্থ্য ব্যবস্থাকে চালাচ্ছেন যেখানে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই জানতে পারলো না তার অপরাধ কি। 5 ডিসেম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনকে বাতিল করে দিয়েছিল। সেই স্যালাইন কেন বাংলার বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন কেন সাপ্লাই দেওয়া হয়েছে? মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল পৌঁছতেই বিক্ষোভ আরো তীব্র আকার নেয়। প্রথমে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র যুবরা। সেখানে পুলিশ বাধা দিলে প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। সেখানে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে পুলিশ। পুলিশ কর্মী আমাকে ঠেলে ফেলে মেরেছে। আমরা আমাদের দাবি পূরণ না করে ওনারা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশের কথা কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ছবি। পুলিশ এই রাজ্যে তৃণমূলের দলদাস গোটা দুর্নীতি চক্রকে রক্ষা করার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। তৃণমূলের দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে। যা উর্দি পড়ে আছে, উর্দির ভেতরে আসলে তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পড়ে আছে, এটা প্রতিদিন প্রমাণিত। কিন্তু কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কিভাবে পৌঁছলো হাসপাতালে? সরকারি পোর্টালে ব্লক থাকা সত্ত্বেও কিভাবে মিলল ছাড়পত্র? সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আপনি কতটা নিরাপদ? আপনার বিপদ কি শুধুই দেশের মধ্যে রয়েছে? দেশের বাইরে যে নেই তার গ্যারেন্টি আছে? কোচবিহার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভারত থেকে বাংলাদেশ সীমান্তে এমনও 200টা জায়গা আছে যে জায়গাগুলোতে কাঁটা তার নেই। BSF এর জরুরি ভিত্তিতে সেই জায়গাগুলোতে কাঁটা তার বসাতে চাইছে, কিন্তু বর্ডার গার্ড অফ বাংলাদেশ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ভারত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে।
আর ইউনুসের বাংলাদেশ কি সেটা কি দুর্বলতা ভাবছে? এই সরকার 5 মাস অতিবাহিত হতে না হতেই মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে। দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রণ, বিভিন্ন জায়গায় কর আরোপ, বিভিন্ন বিশৃঙ্খলা সহ বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে। টুপি পরাচ্ছেন ইউনুস, ধরে ফেলেছে বাংলাদেশের জনতা। মসনদে বসে শুধুই দিন বদলের গাল ভরা গল্প শোনাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী। বাস্তবে বাংলাদেশের মানুষের শান্তি নেই। বাজারে জিনিসপত্রের যা দাম তাতে আতপেটা খেতে হচ্ছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে শাপান্ত করছে জনতা। খেতে দিতে না পারলে মানুষ ক্ষমতায় থাকতে দেবে না, এই সার সত্যটা মনে হচ্ছে বুঝে গেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। তাই ভারত বিরোধিতার জিগির গেলাচ্ছে ইউনুস অ্যান্ড কোম্পানি। ফল সীমান্তে ধারাবাহিক বিশৃঙ্খলা। এটা মালদার সুখদেবপুর, ভারত বাংলাদেশের খোলা সীমান্ত। এই সীমান্তে কাঁটাতার বসাতে চায় বিএসএফ, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তাতে ঘুম উড়েছে। কিছুতেই সীমান্তে কাঁটাতার বসাতে দিতে চাইছে না বিজিবি। কেন এত কান্নাকাটি করছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা? সুখদেবপুর সীমান্ত ঘেঁষা গ্রামের ভারতীয়রা বলছেন চোরের মায়ের বড় গলা। তাদের চাষের জমি জায়গা দখল করতে নাকি রোহিঙ্গা দুষ্কৃতীদের ঢোকাচ্ছে বিজিবি। আর মাটিতে করবো, আমরা করব, তাতে ওদের তাতে কি? রোহিঙ্গারা এই আটকাবের জন্য ওখানে দাঁড়িয়ে গেল। ওরা কিন্তু কিছু করতে পারেনি, ওরা তেরে তাও দিয়েছে হাঁপাহাঁপি। ওরা বলছে না এখানে করা যাবে না। বিএসএফ তখন বলছে তোর আসবি তো আটকা। দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর আর দাউদপুরেও একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানেও কাঁটাতার বসাতে গেলে বিজিবি উস্কানি দিচ্ছে। সীমান্ত এলাকার মানুষ রাত জাগছেন। বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী আর বিজিবিকে এক ছটাক জমিও ছাড়ছেন না সাধারণ ভারতীয়রা। ভারতবাসী চাইলে সব কিছু করতে পারে, বাংলাদেশেরও বোঝা উচিত তাদের ক্ষমতা কতদূর। একটা সমস্যা ক্রিয়েট করে একটা যুদ্ধ খেলার একটা প্ল্যান চলছে। সীমান্ত এবং কাঁটাতার এই গোটাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, টোটাল ফেলিওর অফ সেন্ট্রাল হোম মিনিস্টার। কেন ফেন্সিং কমপ্লিট না করে সীমান্ত থেকে 15 কিলোমিটার অবধি যে বিএসএফ এর গতিবিধি ছিল সেটাকে আইন সংশোধন করে 50 কিলোমিটার অবধি নিয়ে গেল, অথচ আসল লাইনটাকেই এরা প্রোটেক্ট করতে পারে না। এত সাহস আসছে করতে গিয়ে এর জবাব মোদিকে দিতে হবে। উনি নাকি বিশ্বগুরু, ওনার একটা ফোনে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যায়। এদিকে বাংলাদেশের মিলিটারি ওনার দেশের মিলিটারিকে চোখ রাঙিয়ে কি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ওনার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে চোখ রাঙিয়ে চলে যায়। তাহলে উনি আর কি বিশ্বগুরু হলেন? আর কি উনি নাকি ট্রাম্পের বন্ধু? ভারত জানে ভারতের কখন কি করার। আপনারা অপেক্ষা করুন, যথাসময়ে যথা স্টেপ আপনারা দেখতে পাবেন। কেন বিজিবির ঘুম উড়েছে? বিএসএফ করা হতেই কেন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা প্রমাদ গুনছে? সীমান্ত পার করে দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা চলছে। শুক্রবার গভীর রাতে মালদার নওদায় অনুপ্রবেশের চেষ্টা হয়। টহল দেওয়ার সময় তা খেয়াল করেন দুজন বিএসএফ জওয়ান। 10-11 জন বাংলাদেশির একটা দলকে তারা চিহ্নিত করেন। ওই 2 জওয়ান বাধা দিতে গেলে হামলার চেষ্টা করে বাংলাদেশের দুষ্কৃতীরা। এরপর বিএসএফ শূন্যে গুলি চালাতেই পড়ি কি মরি দৌড়, পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। মালদা নওদায় অনুপ্রবেশ ঠেকানো গেছে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে একটি পরিবারকে আটক করেছে পুলিশ। ওই বাংলাদেশি পরিবার অনুপ্রবেশকারী বলে অভিযোগ, যদিও পরিবারের 5 সদস্যের মধ্যে 4 জনের কাছে ভারতীয় পরিচয়পত্র ছিল। মুর্শিদাবাদের রানীনগর থেকেও গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি। ধৃত বাংলাদেশির কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আদালত ধৃত বাংলাদেশিকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। কোথাও অনুপ্রবেশের আগেই ধরা পড়েছে বাংলাদেশিরা, কোথাও সীমান্ত পার করে দেশে ঢোকার পর ধরা পড়েছে। বিজেপি কি এই অনুপ্রবেশকারী আর জঙ্গিদের সীমান্ত পার করাতে চায় বলেই সীমান্তে কাঁটাতার দিতে দিচ্ছে না? দুর্জনের তো ছলের অভাব হয় না, আর ইউনুসের বাংলাদেশে দুর্জনের অভাব আছে নাকি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওই আলিবাবা গল্পে 40 চোরের গল্প রয়েছে না, তা তো আমাদের সকলেরই জানা। কিন্তু জোচ্চুরি করে কিভাবে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিদেশের দরজা চিচিং ফাঁক করে ফেলেছে তা শুনলে জানলে আপনি অবাক হবেন। জাল নথি, ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার করে পাসপোর্ট বানানোর পর 3টি বিমানবন্দর দিয়ে বিদেশে গেছে 40 জন। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত। প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায়, আর তার পরতে পরতে চমক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে এমনটাই খবর।
পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই টাকা জমা করার জন্যে মনোজ গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে, কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে। আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাংক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে। সূত্রের খবর, এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত 10টির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে দাবি তদন্তকারীদের। যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন। সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে এখনো পর্যন্ত 40 জনের বিদেশ যাত্রার তথ্য হাতে পেয়েছে লালবাজার। দমদম, দিল্লি ও মুম্বাই, মূলত এই 3টি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা। বিদেশে পাঠানোর ক্ষেত্রে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট, ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর, বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত যুবক 3 বছর আগে বিনা পাসপোর্টে ভারতে এসে কালনায় বাস করছিল। ফের বাংলাদেশে যাবার জন্য সম্প্রতি পাসপোর্টের আবেদন করে। নথি যাচাইয়ের জন্য থানায় পৌঁছলে সন্দেহ হয় পুলিশের। যুবককে জিজ্ঞাসাবাদ করে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে। কত গভীরে এই দুর্নীতির শিকড় তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদের দেখাবো জালে নথি দিয়ে পাসপোর্ট বানাতে গিয়ে ধৃত এক বাংলাদেশি যুবক। কালনা পুরসভা প্রাক্তন পুরপ্রধানের সই জাল করে বার্থ সার্টিফিকেট বানানোর অভিযোগ। পুলিশ ভেরিফিকেশনের সময় গোটা বিষয়টি সামনে আসে। পবিত্র মণ্ডল নামে এক যুবক বছর 3 আগে বিনা পাসপোর্টে ভারতে আসে। ফের বাংলাদেশ যাওয়ার জন্য সে ভারতীয় পাসপোর্টের আবেদন করে। জাল বার্থ সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে এক সাইবার ক্যাফের মালিককেও। তুমি পাসপোর্টটা কিসের জন্য বানাতে চেয়েছিলে? দেশে যাওয়ার ইচ্ছে ছিল। দেশে যাওয়া? মা বাবাকে দেখতে। তুমি তাহলে নাগরিক কোন জায়গাকার? রায়পাড়ার নাগরিক। বার্থ সার্টিফিকেট জাল করলে কি? জাল করলে কেন? চলছে আমি বলতে পারবো না। সমস্ত কিছুই তুমি যা তৈরি করেছো সবকিছুই জাল ভাবে তৈরি করেছিলে? না না, আমার সিগনেচারটা জাল না, সিগনেচারটা হচ্ছে ফটোকপি করে ওখানে পেস্ট করা। আমি যে ধরনের সিগনেচার করি সেই সিগনেচারটাকে ফটোকপি করা হয়েছে, ওখানে পেস্ট করা হয়েছে। এখন আমি সার্টিফিকেটটা দেখে যেটা তাজ্জব বেনে গেছি যে সফটওয়্যারটা কালনা পৌরসভা ইউজ করে, যে সফটওয়্যারটা কালনা পৌরসভায় সার্টিফিকেটগুলো ইউজ করে, যারা এই জাল সার্টিফিকেটটা দিয়েছে ওই সফটওয়্যারটা তারা পেলো কোথা থেকে? এটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন। বিজেপির যারা জানে তাদেরকে তো আগে কাস্টডিতে নিয়ে তদন্ত করা দরকার। মানে তারা তো সবটাই জানে। ভোটার কার্ড তৈরি হচ্ছে, তৃণমূলের কোন লোকটা করছে, তাহলে প্রথমে তাদেরকে কাস্টডিতে নেওয়া দরকার। তাদের কাছ থেকেই হচ্ছে কিনা যে একদম প্রয়োজন হলে পরে 3rd ডিগ্রি প্রয়োগ করে কে সঙ্গে যুক্ত আছে ওদের কাছ থেকেই তো নামটা পাওয়া যাবে। তাহলে প্রথম যদি গ্রেপ্তার করতে হয় বিজেপির যারা এই ধরনের অভিযোগগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার। তারপরে যদি তৃণমূলের কেউ যুক্ত থাকে তাকেও গ্রেপ্তার করা দরকার। চেয়ারম্যানের নাম, পৌরসভার নাম থাকতেই পারে, সে এখন ট্যাম্পারিং করলে তো কিছু করার থাকে না। আর এখন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এইসব ট্যাম্পারিংগুলো খুব উঠেছে, যা সাধারণ মানুষের কাছে বোধগম্য হচ্ছে না। পবিত্র মণ্ডল কে হয় আপনার? আমার ভাগনা হয়। নিজের ভাগ্নে? নিজের ভাগনা বলতে একটু মানে দূর সম্পর্কেরই ভাগনা হয়। আমার বাড়িতে থাকতো, এবার ওর সব কাগজপত্র সবই আছে। ও বার্থ সার্টিফিকেটটা বললো যে মামা আমি ডুপ্লিকেট করেছি, এই এখন বললো আমাকে। কতদিন ধরে আপনার বাড়িতে আছে? তাও মোটামুটি 8-10 বছর। বাংলাদেশ থেকে এসে? হ্যাঁ। ও তো বলছে ও 4 বছর হলো এসেছে। তা আমি ও তো কোথায় ছিল আমি জানি না, কিন্তু আমার কাছে যখন থেকে ছিল আমি তখন থেকে আমি জানি। তাহলে ও কি এমনি বাংলাদেশেরই বাসিন্দা? ও বাংলাদেশের বাসিন্দার। এইখানে ও এসে মানে ওই পাসপোর্ট এইগুলো করার মানে করার। কাকে করতে দিয়েছিল? কাকে করতে দিয়েছিল সেইটা আমি জানি না। এইটাই আমার ভুল, আমি অপরিচিত লোকরে থাকতে দিয়েছি, এইটাই আমার ভুল হয়েছে।
আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, আগামী মাসে ডিএ মামলা শুনানি হতে পারে। রাজ্যে এসে জানালেন বর্ষিয়ান আইনজীবী ডক্টর মনোজ সিংভি। ডিএ মামলায় তিনি রাজ্যের হয়ে সওয়াল করবেন বলে জানিয়েছেন তিনি। যে বিষয়ে রাজ্য অনুমোদন দেয়নি সেটা কিভাবে দেওয়া হবে বলে প্রশ্ন তোলেন আইনজীবী। একই সঙ্গে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত চিন্তাভাবনা করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিষেক মনোজ सिंघवी। पश्चिम बंगाल सरकार के पक्ष को पुरजोर तरीके से रखने का प्रयत्न करता हूँ, जो कि ये है कि जो चीज़ें प्रदेश सरकार ने अनुमति नहीं दी, जो नीतिगत सिद्धांत प्रदेश सरकार ने नहीं दिए, नहीं लिखे, नहीं घोषित किए, उनके आधार पर ये और बाकी सभी चीज़ों का वितरण नहीं किया जा सकता। अब इससे आगे कहना उचित इसलिए नहीं क्योंकि यही मामला उच्च न्यायालय ने निर्णय कर लिया है और यही चीज़ उच्चतम न्यायालय में अगले महीने वापस आने वाली है। तो अंतिम निर्णय उनका होगा, हमारी टिप्पणी से कोई फर्क नहीं पड़ेगा। लेकिन जो मूल सिद्धांत है पश्चिम बंगाल सरकार का, सिर्फ वो बता रहा हूँ मैं, तो ये है कि केंद्र सरकार की स्कीम में ABC था, प्रदेश सरकार ने कैबिनेट ने सोच समझ के XYZ निर्णय लिया, इसलिए ABC को सीधा कार्यान्वित करना गैर कानूनी है।